ওয়েলকাম সবাইকে বিস্টকের আরেকটা নতুন এপিসোডে। আজকে বিস্টকের টিম কথা বলবে রন রেবেরিও ভাইয়ার সাথে, যিনি গত 20 বছর ধরে ইউকেতে হোম কেয়ার সলিউশনস নিয়ে কাজ করছেন। হি ইজ অলসো দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ রিলায়েন্স কেয়ার সলিউশনস। কথা বলবো ভাইয়ার সাথে, জানবো তার গল্প সম্পর্কে এবং জানবো বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে সম্ভাবনা নিয়ে। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া, জানবো আপনার কাছে, শুনবো আপনার স্টোরি। ওকে, প্রথমেই জানতে চাই ভাইয়া আপনার কাছে যে বাংলাদেশে হোম কেয়ার সলিউশন সার্ভিসের ধারণাটা বেশ নতুন। কিভাবে আমরা এটা বাংলাদেশে কার্যকরী হিসেবে চালু করতে পারি এবং কি কি ধরনের চ্যালেঞ্জের আপনি সম্মুখীন ইউকেতে হয়েছেন যেটা সম্ভবত এখানেও হওয়া সম্ভব? ফার্স্ট অফ অল কিছু কিছু জিনিস আমাদের কনসিডারেশন নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, এই ধরনের একটা বিজনেস দিতে গেলে আমাদের একটা গাইডলাইন দরকার। গাইডলাইন থেকে যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো তৈরি হবে, তাতে করে মানুষজন জানতে পারবে যে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। ইউকেতে যখন আমি বিজনেসটা শুরু করেছি, তখনই প্রথমে ওদের যে ক্রাইটেরিয়া লিস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ইট, এটা যেভাবে হোক এটা থাকতে হবে। প্রায়োরিটি লিস্ট অনুযায়ী, ওই লিস্ট অনুযায়ী আমাদের বিজনেসটা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কী কী জিনিস এনশিওর করতে হবে, হেলথ অ্যান্ড সেফটি ইস্যুসগুলো কী কী, এই সমস্ত কিছু প্রায়োরিটাইজ করে তারপর আমাদের বিজনেসটা রেজিস্ট্রেশন করতে হয়। বাংলাদেশে যদি এই ধরনের, যেহেতু এটা নতুন একটা কনসেপ্ট, হয়তো বা নো হাউ অনেক কিছু আছে যেটা আমাদের অনেক কিছু ডেভেলপমেন্টে নিতে হবে, এই ধরনের কোনো কিছু করতে গেলে আমাদের একটা কমিশনিং বোর্ড থাকবে যারা নাকি মনিটরিং করবে। এটা যদি এই গাইডলাইনটা, কমপ্লায়েন্স গাইডলাইন্স এরা যদি দিয়ে দেয়, তাহলে প্রত্যেকটা কোম্পানির জন্য ইজি হবে সামনের দিকে যাওয়ার জন্য। ইউকেতে আপনি যখন এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করেছেন তখন বিভিন্ন ধরনের লাইসেন্সিং বা অনুমোদনের দরকার হয়েছে। বাংলাদেশে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এর সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারে? ওয়েল, এখন আমি যদি ইন টার্মস অফ ইউকের সাথে এবং বাংলাদেশের সাথে যদি কম্প্যারিজন করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এইটা কমপ্লিটলি নতুন। এখন কাট কপি পেস্ট করে যদি আমরা পুরো সিনারিওটা এখানে আনতে যাই, সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম আমাদের মেকশিওর করতে হবে আমাদের এখানে যে গভর্নমেন্ট বডিটা, তাদের কি ইনফ্লুয়েন্স আছে এটাতে, তাদের কি গাইডলাইন আছে। যেমন একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে অনেক হসপিটাল, হসপিক্স এই ধরনের আছে। তো তাদের তো একটা বিধিনিষেধ, নিয়মকানুন, বিধিনিষেধ অনেক কিছু থাকে, গাইডলাইন থাকে যে এটা করতে পারবে, এটা করতে পারবে না, হসপিটাল খুললে এগুলো থাকতে হবে। তো এই ধরনেরই আমাদের হোম কেয়ারের জন্য এই নিয়মকানুনগুলো এটা তুলে ধরা উচিত। ইউকের সাথে যদি কম্পেয়ার করি, যে জিনিসটা আগে বলছিলাম আমি, ইউকেতে এই জিনিসটা হচ্ছে অনেক পুরনো, ওরা ইউজ টু উইথ ইট। বাংলাদেশে যদি করতে চাই তাহলে আমাদের একটা ন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে দিতে হবে, যে এটা নিচে যাওয়া যাবে না, যেটার উপরে আমরা উপরে, হ্যাঁ রাইট, তাহলে কোয়ালিটিটা এনশিওর হবে। কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আজকে যদি আমাদের যে কোনো একটা কিছু নিয়ে আমরা কাজ করি, আমরা কমপ্লেন করব, কমপ্লেনটা কোথায় করব? উইল মনিটর ইট। যদি কোনো সার্ভিস ইউজার, আমরা বলবো সার্ভিস ইউজার রাদার দ্যান ক্লায়েন্ট, আমি বলবো সার্ভিস, দে আর ইউজিং দ্য সার্ভিস ইন টার্মস অফ দ্যাট। যদি সার্ভিস ইউজার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানিকে কমপ্লেন করলো, কোম্পানি এটা রিজলভ করতে পারলো না, কারণ কি তাদের এটা এখতিয়ারের মধ্যে বা তাদের মানে নিয়ম পলিসির মধ্যে এটা আসছে না, এটা কে দেখবে? তখন তো আমার একটা গভর্নমেন্ট বডি থাকবে, একজন কমিশনিং বডি থাকবে, যারা নাকি এটা তাদেরকে রিজলভটা, ইস্যুটা রিজলভ করে দেবে। তো এই জিনিসগুলোতে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে পুরো ব্যাপারটা করা উচিত, করা যাবে, এবং কি কি করা উচিত সেটা বেরিয়ে আসবে আর কি। তবে এর জন্য আমাদের যেটা করতে হবে, এখন অনেক হোম কেয়ার কোম্পানি আমি দেখছি বাংলাদেশে আছে, তবে তারা তাদের মতো করে মনোপলি মার্কেট করছে, মনোপলি হিসেবে জিনিসটা আর কি, গভর্নিং ওরাই নিজেরা সব কিছু। এখন ক্লায়েন্টের গুরুত্বটা, যেটা একটা ক্লায়েন্ট বেস যে আমি সার্ভিসটা দিব, সেই জিনিসটা ট্রান্সফর্ম করার জন্য আমাদের এই গাইডলাইনগুলো সামনে আসা উচিত। হোপফুলি আপনার অভিজ্ঞতা থেকে আমরা সেই গাইডলাইনগুলোর কিছু সম্ভাবনা দেখতে পারবো।
তো আমি জানতে চাচ্ছিলাম যে এই জনসচেতনতা নিয়ে যে কথা হচ্ছিল, যে বাংলাদেশে সাধারণত পরিবারে অসুস্থ বা বয়স্ক কেউ থাকলে তার দেখভাল পরিবারের সদস্যরাই করে থাকে। তো কি ধরনের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি বা আরো গ্রহণযোগ্য করতে পারি এই সলিউশনসগুলো? ভেরি ইন্টারেস্টিং। এটা আমি একটা এক্সাম্পল দেব। আমি যখন প্রথম ইউকেতে গেলাম, এইটার উপরে একটা পাইলট স্টাডি করি, প্রথম রিসার্চ করার পরে আমি একটা জিনিস দেখলাম যে শীত প্রধান দেশ, মানুষের আর্থ্রাইটিস, তারপর বিভিন্ন রোগ চ্যালেঞ্জের মুখে তারা ফেস করে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ তো বৃদ্ধ হবেই, এটা একটা নেভার এন্ডিং প্রসেস, স্বাভাবিক। তো এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের ফ্যামিলিগুলোতে কি হয় একটু বলি সামাজিকতার দিক থেকে। হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড কাজ করে, ওয়ান পার্সন ইজ আর্নার, অ্যান্ড যদি 5 জন থাকে ফ্যামিলি মেম্বার, রেস্ট অফ দেম আর স্পেন্ডার। এখন ওয়াইফ হয়তো বা দেখা যাচ্ছে অনেক এডুকেটেড, কিন্তু সে হোম মেকার হিসেবে তার সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। কারণ কি, শ্বশুর শাশুড়ি লুক আফটার করা, নিজের আব্বা আম্মাকে লুক আফটার করা। এই হোম কেয়ার সলিউশনটা কিন্তু বাংলাদেশে যে মানুষটা নাকি এতদিন পড়াশোনা করেছে তারাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টটা দিতে পারে। তার কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন, একজন মহিলা যদি সে সোসাইটিতে কাজকর্ম করে, তাহলে এই যে দেখাশোনার যে দায়িত্বটা, সে তো আর্ন করবে, বরঞ্চ তার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মাকে দেখার জন্য সে কিন্তু ফাইন্যান্স করতে পারবে, বিকজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ এ টিম ওয়ার্ক। রাইট। তো এইটা কিন্তু একটা বেটার অপরচুনিটিস আমাদের সমাজের জন্য। কারণ কি, তাহলে আমাদের দেশটা কি হবে এক জায়গার থেকে, কারণ কি মেয়েদের ইনপুট কিন্তু অনেক দরকার, ছেলেদের যেরকম ভাইস ভার্সা। কিন্তু আমাদের সমাজে তো মেল শভনিজমটা একটু বেশি, কিন্তু ফিমেলদেরকে আনতে হবে এই জিনিসটাতে। আনলে হবে কি, দেখবেন যে মনিটরিংগুলো, কারণ কেয়ার জিনিসটা হচ্ছে কিন্তু একটা ভিতর থেকে আসা জিনিস, এটার মধ্যে কম্পেশন থাকবে হিউজ পরিমাণের। কারা করতে পারে? মেয়েরা ভালো করতে পারে। আগে তো নার্সিং জিনিসটাই আসছে, যেমন নাইটিঙ্গেল থেকে এই জিনিসটা কনসেপ্টটা ডেভেলপ করেছে, তাই না? তো মেয়েরা এইসব কাজ অনেক দিকে বেটার, মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু বেটার। কারণ কি, আপনি যদি দেখেন একটা জিনিস, যে মেল সার্ভিস ইউজারদের জন্য মেল সার্ভিস ইউজার কেয়ার ওয়ার্কার, কেয়ার গিভার দরকার হয়। ফিমেলদেরকে কিন্তু মেলরা সার্ভিসটা প্রোভাইড করতে পারছে না, কিন্তু মেলদেরকে ফিমেলরাও কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারছে। অ্যাবসলিউটলি। তো এটা কিন্তু একটা বিউটি। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের কনসিডারেশন আনা উচিত, তাহলে দেখবেন সামাজিকতাটাও ডেভেলপমেন্ট হবে। তবে এই কিছু কিছু জায়গায় এই টোটাল অ্যাওয়ারনেসটার জন্য আমাদের জনগণকে এটা স্পুন ফিট করে দিতে হবে, যেন তারা ডাইজেস্ট করে, তাদের ডাইজেস্টিভ সেই ক্ষমতাটা থাকে, এটা সমাজের সাথে যেন একটা পার্ট মনে করা হয়। তাহলে দেখবেন ছোট্ট একটা ইনভলভমেন্ট থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে এটা মানে এক্সট্রিম লেভেলে চলে যাবে, যেটা নাকি খুবই আমাদের মানে সোশ্যাল ভ্যালুটাও আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে সামনের দিকে। হোপফুলি আমরা এটা দিয়ে সামাজিক যে ট্যাবুটা আছে সেখান থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারবো। রাইট। এই ট্যাবুর কথা যদি আবার বলেন, সেখানে আমি আবার ফিরে যাব, কারণ কোনটা করবেন কোনটা করবেন না, যেই নিষেধাজ্ঞাগুলো আছে কোনটা করবেন। যেমন সেফগার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস ইউকেতে। সেফগার্ডটা কেন ইম্পর্টেন্ট জিনিস? তার কারণ হচ্ছে, যে কোনো ভালনারেবল অ্যাডাল্ট তাদেরকে প্রথম প্রায়োরিটি দেই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। রাইট। রাইট। তারা যতটুকু তারা নিজেরা কাজটা করতে পারে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু কারণ অনেক মানুষ আছে যে তার নিজের কাজ সে নিজে করতে ভালোবাসে, বা তাদেরকে বেড রিডেন না করে তাদেরকে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল প্রমোট করা। এক্স্যাক্টলি। এটার জন্য কিন্তু আবার ডে কেয়ার সেন্টারও আছে, যে তাদের জন্য, তাদের ক্যাটাগরির যারা আছে তাদেরকে যেন কমিউনিটিতে ইনক্লুড করা হয়, এবং তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে। যেমন ওখানে আমাদের সার্ভিস ইউজারগুলো, ওদেরকে শিডিউল করা থাকে যে তারা ডে সেন্টারে যাবে, তারা বিঙ্গো খেলবে, আরেকজনের সাথে ইন্টারাকশন থাকবে, কিছু মিউজিক্যাল প্রোগ্রাম থাকতে পারে। তাতে করে কি হয়, ওরা হচ্ছে কি, দে আর নট থিঙ্কিং আই এম এক্সক্লুডেড ফ্রম দি সোসাইটি, দে আর ইনক্লুডেড, কারণ এই রাইটসটা দেওয়া হয়। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে সেফগার্ডিংটা হচ্ছে এরকম একটা জিনিস, একটা ভালনারেবল অ্যাডাল্ট, আমরা জানি সে ভালনারেবল অ্যাডাল্ট, তার যে কোনো একটা প্রবলেম হতে পারে, ফ্যামিলির যে কোনো একটা প্রবলেম হলে
সার্ভিস ইউজার ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ হতেও পারে। তার কারণ হচ্ছে ছেলে মেয়ে হয়তো বা তার টাকা পয়সা নিয়ে তাদেরকে ঠিকমতো লুক আফটার করছে না, কিন্তু কেয়ারার সেই ক্ষেত্রে একটা রাইটস আছে, যেই রাইটসটা হচ্ছে সে ইনফর্ম করবে অফিসকে যে আইড লাইক টু টেল Mr. XYZ or Mrs. XYZ is having some problem with the financially. So এই ক্ষেত্রে হোম কেয়ার এজেন্সি তারা কার কাছে যাবে? তারা যাবে হচ্ছে তাদের হায়ার অথরিটি অথবা যে কমিশনিং টিম আছে তাদের কাছে। তারা ইমিডিয়েটলি যাবে, এটা যাওয়ার পরে তারা কিন্তু দেখবে জিনিসটা। তো এইটা একটা হচ্ছে আমি বলবো যে এই সেফগার্ডিং ইস্যুটা খুবই প্রয়োজন আমাদের। এই সেফগার্ডিং যদি ইনশিওর করতে হয় তাহলে আমাদের কমিশনিং বডি লাগবে। অ্যাবসলিউটলি। আর যুক্তরাজ্যে যেহেতু আপনি কাজ করেছেন, যুক্তরাজ্যে বাজারে একটা প্রশিক্ষিত কেয়ার গিভারদের বিশাল একটা মার্কেট আছে। বাংলাদেশে আমরা কেয়ার গিভারদের কিভাবে প্রশিক্ষিত করতে পারি যেন আমরা তাদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, বা তাদেরকে একটা নতুন জনশক্তি হিসাবে প্রভাবিত বা প্রস্তাব দিতে পারি, আমরা কিভাবে সম্ভব সেটা? ওয়েল, ট্রেনিং হচ্ছে যে কোনো একটা কিছু, ট্রেনিং হচ্ছে একটা ট্রান্সফরমেশন। এইসব কাজের জন্য আমার ইন্টেন্স কোনো হায়ার এডুকেশন দরকার হয় না। আমি একটা কথা যেটা বললাম যে ন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ডের জন্য আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, আমাদের কালচার অনুযায়ী দেখা যাচ্ছে ওখানে যেটা হয়, যেমন 2 ঘন্টার জন্য কেয়ারার আসে, বিকজ ট্রান্সপোর্টটা খুব ইজিভাবে অ্যাক্সেস করতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট তার ইজিভাবে অ্যাক্সেস করতে পারে। দেখা যাচ্ছে যে 2 ঘন্টার জন্য আমি যাব, তাকে শুধু মর্নিংয়ে গিয়ে ব্রেকফাস্ট, তারপর তার টয়লেটে নিয়ে যাওয়া, শাওয়ার দেওয়া, এইসব কাজের জন্য মেডিকেশন প্রোভাইড করা, এটার জন্য 2 ঘন্টার বেশি আমার লাগবে না। তাতে করে হচ্ছে সার্ভিস ইউজার যে তারও কিন্তু টাকা পয়সা সেভ হচ্ছে, রেদার দেন ওই 2 ঘন্টার জন্য 12 আওয়ার্স বা 8 আওয়ার্স শিফটের কোনো দরকার হচ্ছে না। কিন্তু এখানে কথা হচ্ছে বাংলাদেশে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আজকে যদি আমাদের কোনো কেউ দেখা যাচ্ছে 2 ঘন্টা একটা শর্ট ডিস্টেন্সে 2 ঘন্টা যাওয়ার জন্য তার 1 ঘন্টা খরচ করতে হচ্ছে। আলটিমেটলি দ্য পার্সন হু ইজ গোয়িং টু গিভ দ্য কেয়ার হি অর শি ইজ এ লুজার। কারণ 2 ঘন্টার জন্য, অথবা এরকমও দেখা যাচ্ছে 2 ঘন্টার জন্য আমার 2 ঘন্টাই পুরো কমপ্লিটলি জার্নিতে কিল হচ্ছে, তাহলে তো আমি কি পাচ্ছি এখানে? কিছু পাচ্ছি না। এইগুলো কিন্তু আমাদের কেয়ার গিভারদেরকে ডিমোরালাইজ করবে। মোরাল ভ্যালুটা কিন্তু তারা পাচ্ছে না এখান থেকে, কারণ কি শ্রমের মর্যাদা নিয়ে অনেকটা কোশ্চেন কিন্তু রেইজ হচ্ছে। আর এইটা আমি মনে করি একটা সেক্টর হচ্ছে লেবার মার্কেট থেকেও কিন্তু কিছুটা ইনফ্লুয়েন্স থাকা উচিত এই ন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ডে, যে তাদের রেটটা কত হতে পারে, কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু কনসিডারেশন নিয়ে আসা উচিত। খরচের ব্যাপারে কথা যখন বলছি তখন আমরা জানতে চাই যে সবার একটা ধারণা আছে যে হোম কেয়ার সলিউশনস মানেই খুব একটা খরচ যে ব্যাপার, একটা দামি একটা সার্ভিস। তো কিভাবে এটাকে সাশ্রয়ী বা সহজলভ্য বাংলাদেশের কালচার বা ইকোনমি অনুযায়ী করা সম্ভব আদতেও কিনা? আমি কিন্তু বাংলাদেশে কিন্তু আমার নিজের একটা কোম্পানি দিয়েছিলাম, প্রায় 2 বছর এটা নিয়ে আমি চালানোর চেষ্টা করি। কিন্তু যেই স্ট্যান্ডার্ডটা দেখলাম, আমি এত নিচে নামতে পারবো না। তার কারণে এখানে একটা ব্যাপার বলে রাখি, এখানের যেই ডিমান্ডটা সেটা হচ্ছে আইদার ইউ হ্যাভ টু গো ফর 12 আওয়ার শিফট অর 24 আওয়ার্স। এখন এখানে কথা হচ্ছে যার শুধু সকালে দরকার সে কেন 12 আওয়ার্স নেবে? এই অ্যান্সারটা কে দিবে? যার শুধু 12 আওয়ার্স দরকার তার কেন 24 আওয়ার্স দেবে? এখন একটা কেয়ার কোম্পানিকে যদি আমি তাদেরকে বলি যে আমার বাবার এই প্রবলেম হচ্ছে, এই কেয়ার নিডস, তার কেয়ারের নিডসগুলো এরকম, তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো এই ধরনের, কোম্পানি যেটা করবে, এখানকার যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে তারা কেয়ার গিভারকে দিয়ে দিবে, কেয়ার গিভারদেরকে আমরা নিজেরা বলে দেবো কী কী করবো। কিন্তু ওখানে যেটা স্ট্যান্ডার্ডটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন নিবে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, হোয়াট আর দ্য ডিমান্ডস অফ দ্য সার্ভিস ইউজার। তারা কেয়ার প্ল্যান তৈরি করে দেয়, এই কেয়ার প্ল্যানটা সার্ভিস ইউজারের বাসায় থাকে এবং কেয়ারাররা তা দেখে। কারণ কি আপনি একটা কেয়ারারকে কী ইনফরমেশন দিচ্ছেন এই সার্ভিস সম্বন্ধে, কী কী রিস্ক ফ্যাক্টর আছে তাকে, মানে কেয়ার যদি আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার জন্য কাজ করি, কেয়ার প্রোভাইড করি, কী কী রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর শুধু সার্ভিস ইউজারের না, রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের কেয়ারারদেরকেও।
এখন একজন লোককে ধরে উঠানোর জন্য যদি কোনো এটা বুঝতে হবে তাকে ম্যানুয়াল হ্যান্ডেলিং আমার কীভাবে করতে হবে। এখন এই যদি দুইজন কেয়ারার যদি প্রয়োজন হয়, সেখানে যদি আমি একজন কেয়ারারকে দিয়ে কাজ করাই, 2 দিন পরে দেখা যাবে কেয়ারার আর নড়তে পারছে বিকজ হি অর শি ইজ হ্যাভিং দ্য ব্যাক পেইন। এই সমস্ত জিনিসগুলা এগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের কেয়ার প্ল্যান ডেভেলপ করতে হবে, কেয়ারারদেরকে সেই অ্যাওয়ারনেসটা দিতে হবে, এবং ট্রেনিংটা খুব ইন্টেন্স হতে হবে, যেমন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে কেয়ারারদেরকে আমাদেরকে বলতে হবে যে এনভায়রনমেন্টাল রিস্কগুলো কী কী। ধরেন সিঁড়ি দিয়ে উঠলো, সিঁড়িতে কোনো লাইট নাই, কেয়ারার পরে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। এখন এই কেয়ারারকে তার ট্রিটমেন্টের জন্য কে পয়সা দিবে? Do they have any exactly do we have any insurance? We don't have any insurance. কেয়ারার পড়ে যাচ্ছে, কোম্পানির জন্য তারা কেয়ার প্রোভাইড করতে যাচ্ছে, কারণ বিগ চাঙ্ক অফ মানি কোম্পানি উইল টেক। The reason is because they need to have the operating expenses. Otherwise how training ensure করতে হবে, পেমেন্টের ইস্যুজ আছে, এখানে অনেক কিছু আছে ইনভলভ। অ্যাবসলিউটলি, এখানে কিন্তু চ্যালেঞ্জিং এরিয়াটা কিন্তু খুব বেশি বাংলাদেশে। এগুলো সব কিছুই ডিফিউজ করা যায়, মিনিমাইজ করা যায় যদি উই হ্যাভ দি কমিশনিং বডি। আবারও বলছি এক্স্যাক্টলি, কারণ এখানে ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে ইজ এ বিগ ফ্যাক্টর এখানে। অ্যাবসলিউটলি। সো এই ফ্যাক্টরগুলোর মধ্যে লাস্ট কোয়েশ্চেন আমার হলো যে আপনি একজন উদ্যোক্তা হিসেবে কোন 3টা ফ্যাক্টর সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই ধরনের হোম কেয়ার সলিউশনস ব্যবসা দাঁড় করার জন্য? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলবো, একটু সিনারিও দেই। এখানে যেভাবে আমরা এক্সপেক্ট করি যে আমরা কেয়ার প্রোভাইড করবে যে কোনো একটা কোম্পানি, একটা পার্সন যখন এটা পে করবে সার্ভিসটার জন্য, এটা কিন্তু সেলফ ফাইন্যান্স হচ্ছে, সে নিজের থেকে কিন্তু টাকাটা দিচ্ছে, পেমেন্টটা কিন্তু ডাইরেক্টলি আমরা ক্লায়েন্ট অথবা সার্ভিস ইউজার কাছ থেকে নিচ্ছি। কিন্তু ইউকের ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। দে হ্যাভ গট সাম সর্ট অফ পেনশন ফান্ড, এবং এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে, দুই জিনিস। সেই ফ্যাসিলিটিসটা কিন্তু আমাদের এখানে নাই। এক্স্যাক্টলি। তো এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা দিতে চাই আমাদের সবচেয়ে প্রথম এনশিওর করতে হবে যে যারাই সার্ভিসটা নিচ্ছে তারা যেন বোঝে আমাদের রাইটসগুলো কী কী, কোম্পানি আমাদের কী কী রাইটস দিচ্ছে। সেকেন্ড থিং যখন আমরা দেখব তখন কনসিডার করব হচ্ছে কোয়ালিটি, কী ধরনের কোয়ালিটি এইটা। কারণ কি আপনি এরকম সার্ভিস দিতে পারেন, আয়া বুয়া রেখেও কিন্তু সার্ভিস দিতে পারেন যে তুমি এটা টয়লেট করবা, এটা করবা, এইভাবে করবা, কিন্তু এটাতে কিন্তু আবার হেলথ অ্যান্ড সেফটি আর হাইজিনের একটা ব্যাপার রয়ে গেছে। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেনিংটা বোঝাতে হবে, যারা কেয়ার গিভার বা কেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকবে যখন তারা ট্রেনিংটা নেবে, এটা যেন প্রতি বছর এই ট্রেনিংটা রিফ্রেশ হয়, রিফ্রেশার ট্রেনিংটা থাকতে হবে। রিফ্রেশ যদি না থাকে, আমি 5 বছর আগে কি করেছি তাতে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের অনেক ভালো ভালো ডক্টর আছে, কিন্তু মেডিকেল প্রফেশনালস আছে, এটা দেখবেন তাদের যদি নলেজটা সবসময় ধরে রাখতে হয়, তাদের স্কিলটা ধরে রাখতে হয়, তাদের কিন্তু অনগোয়িং আপডেট যে ইনফরমেশনগুলো আছে এটা কিন্তু ইনটেক করতে হবে। অ্যাবসলিউটলি। তো সেইভাবেই স্টাফরা যারা কাজ করবে একটা কোম্পানি, তাদেরকে রিফ্রেশার ট্রেনিংটা এটা মেক শিওর করতে হবে এটা দেয়, এবং কী কী সার্টিফিকেশন কীভাবে আসে, কে এই সার্টিফিকেশনগুলো দিচ্ছে, এবং কারা এই ট্রেনিংগুলো প্রোভাইড করছে, এটা একটা ব্যাপার। এই 3টা জিনিসই মেইন আমার মনে হয়। যে যেটা বললাম, সার্ভিস ইউজারদের কি রাইটস এটা দেখতে হবে, কোয়ালিটিটা ইনশিওর করতে হবে, ফাইন্যান্সিয়াল জিনিসটা মেক শিওর করতে হবে, যেন ট্রেনিংটা যে কোম্পানি দিচ্ছে কি ট্রেনিং দিচ্ছে, এই ন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ডটা কি এই কোম্পানি দিচ্ছে, এটা দেখতে হবে। ভাইয়া আপনাকে আরেকবার ধন্যবাদ চমৎকার কিছু বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য, এবং এই ইন্ডাস্ট্রিতে কি সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটা চমৎকার আলোচনা করার জন্য। ধন্যবাদ নাহিদ, আমি আসলে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এই বিস্টকে। আমি আশা করি যেন সবাই এটা শুনে তাদের যদি কোনো আরও ইনকোয়ারিজ থাকে আপনাদেরকে জানাবে,
ভবিষ্যতে যদি আমরা একসাথে কাজ করি তাহলে হয়তোবা তাদের অ্যান্সারগুলো আমরা দিয়ে দিতে পারবো। অবশ্যই আমরাও সেটাই আশা করছি। আর দেখা হবে বিস্টাকের আরেকটা নতুন এপিসোডে, সাথে থাকবেন। থ্যাংক ইউ।